সে কি ভাগ্য ভালো যে তুমি ৭১-এ জন্ম নাও নাই, নাহলে তুমি জন্ম নিলে তোমাদের মতো মারা যদি থাকতো দেশটা স্বাধীন হতো না। সে বলতেছে কই কি ১০,০০০ টাকা লাগবে, বলে না এটা টাকা দিতে হবে, নাহলে বডি পাবেন না। সে তারা আমাকে দেখাইতে চান আমাদের বডি। এখন কত টাকা প্রতিদিন আমি ফকিরকে ১০০-২০০ টাকা দিই, আর সেই দিন আমার বাচ্চা ২০টা টাকা চাইছিল, আমি দেইনি। এভরিডে বকাতাম, চিল্লাতাম, ২টা ৩টা জামা বেজে যেত না, তুই ঘুমাস না কেন, তো রাত পর্যন্ত কি করো। আমার কাছে এখন মানে আমি নিজেই অনুতপ্ত হয়ে যে আমি মনে হয় আমার এই কথাটাই কাল হয়ে গেছে যে ঘুমাস না কেন। এখন তো আমার ছেলে আজীবনই ঘুমায় গেল, এখন আর কানে বলবো যে কিরে ঘুমাস না কেন, ঘুমাস না কেন। ওইখানে যারা ছাত্র আন্দোলনে ছিল তিনটা ছেলে রিকশার মধ্যে ওকে নিয়ে যাচ্ছে, তখনও আহনাফ কি জানি বলতে চাচ্ছিল, কানে কানে হয়তো বা কিছু বলতে চাচ্ছিল। আমরা ওদেরই খুঁজতেছি, একটু যদি একটু খোঁজ পেতাম ওদের। আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা বলছিলাম। আমার ছেলে বিএফ শাইন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ও প্রথম থেকেই আন্দোলনের সাথে জড়িত ছিল। ২০ তারিখে ১০ নম্বর ওই ওভার ব্রিজ টিজ পোড়ালো না, ১৯ তারিখেও ওখানেই ছিল, ১০ নম্বরেই ছিল। তো ওইখানে অনেক টিয়ার গ্যাস ট্যাস খেয়ে আসার পরে হচ্ছে মুখের মধ্যে টুথপেস্ট নিয়ে যায় ব্যাগে করে। বাসায় আসার পরে দেখতেছি ওর মুখে পুরা টুথপেস্ট লাগানো। তাই আমি বললাম কি হয়েছে মুখে? পরে বলছে জানো কত টিয়ার গ্যাস খাইছি, আমাদের মানে বয়স্ক আঙ্কেল পরে আমাদের আগুনের মধ্যে মুখ করে আমাদেরকে করছে, বলছে তাড়াতাড়ি টুথপেস্ট লাগাও। ৩ তারিখে ও ১০ নাম্বার সকাল ১১টার সময় বের হয়, আমার কাছে ২০টা টাকা চায়। তো আমি ওকে আবার, আমার কাছে ভাঙতি ছিল না, ওকে ১০০ টাকার নোটই দিই। তো ওই দিন আবার ও হচ্ছে ১১টা বাজে বাসায় আসছে। আমি ওকে অনেক ফোন টোন দেওয়ার পর আমি যখন চিল্লাচিল্লি করছি তখন ও ১১টা বাজে বাসায় আসছে। ৪ তারিখেও যখন যেতে চায় তখন আমি ওকে অনেক না করি, যেতে তো দিবই না। আমাকে মানে খুব রাগ করতেছিল ওই দিন, আমার উপরে খুবই রাগ করতেছিল, সরো তো সরো, মানে এরকম বিহেভ ও কখনো আমার সাথে করে না। আমি ওকে তখন মানে খুব বকাঝকা করার পরে ও হেসে দিছে, মুসকে মুসকে হাসতেছে। আমি কি আচ্ছা ঠিক আছে, সেই তো তুই বাইরে যাস, আমি টেনশন এখানে প্রেশারে মরি, তাহলে চল একসাথেই মরবো, আমিও যাব তোর সাথে। পরে আমি ওই রুমে গেছি জাস্ট খালি বোরখাটা নেওয়ার জন্য, ও গেট খুলে বের হয়ে গেছে। তো ৪ তলা নামার পরে আমি পিছন পিছন দৌড় দিয়ে নামছি। নামার পরে আমি বলছি আমি তোর সাথে যাব, দাঁড়া। বলে আম্মু যাও তো, পাগলামি করো না, উপরে যাও, আমি আসতেছি। ওই যে নিচে ওই যে আমার বন্ধুরা আসছে, তো ওদের সাথে কথা বলে আমি আসতেছি। আমি বলছি না, তুমি ও বন্ধুদের কথা বলে তুমি চলে যাবা। পরে আমাকে বললো ২০টা টাকা দাও। আমি বললাম আমার কাছে কোনো টাকা নেই। পরে বলতেছে কি দিলা না তো মনে রাখো। তো আমি আবার ওকে আধা ঘন্টা পরেই ফোন দিই যে কই তুই? তো বলতেছে যে ৬০ ফিট। তা আমি বললাম তুই না আমাকে বললি তুই যাবি না, তুই আবার ৬০ ফিট গেছিস? বলে আম্মু টেনশন করো না তো, আমি চলে আসবো, সমস্যা নাই, কোনো ঝামেলা হলে আমি চলে আসবো, টেনশন করো না। পরে যখন আবার আধা ঘন্টা পরে আমি ফোন দিই, পরে বলে যে আমি ১০ নাম্বার। আম্মু এখানে এত আর্মির গাড়ি, অনেক আর্মির গাড়ি, মনে হচ্ছে যে জানো যুদ্ধ এরকম। আমি আবার ৪টা ৪৮-এ ফোন দিই, ওইটাই আমার শেষ ফোন। ওকে ফোন দিয়ে বলি যে বাবা কারফিউ দিয়ে দিবে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। বলে হ্যাঁ হ্যাঁ আম্মু আমি জানি কারফিউ দিবে, তুমি রাখো তো ফোনটা, রাখো, আমি আসতেছি, তুমি টেনশন করো না, আর আমি সেভ আছি, এত টেনশন করো না তো, আমি চলে আসতেছি, এসে আমি কোচিং যাব। ৬টা যখন ৫:45 যখন বাজে তখন আবারও ফোন দেই, ফোন ধরে না। পরে আমি হচ্ছে ওর কোচিং থেকে ফোন আসে তখন যে আন্টি আহনাফ কোথায়? তা আমি বললাম বাবা আহনাফ তো বললো আমাকে ১০ নাম্বার গেছে, ও তো এখন আসতেছে না, আমার ফোনও ধরতেছে না। বলে আন্টি কোচিংয়ে আহনাফও নাই, ধ্রুবও নাই। তো আমি পরে ১০ নাম্বার, আমি, ও আর আমার ভাইয়ের মেয়ে, আমরা ৩জন রওনা দিই। ২ নাম্বার ক্রস করার পরে আমরা তো ভিতর দিয়ে যাই। তো ওই বড় বাগটা ক্রস করার পরেই একটা ফোন আসে ওর মোবাইলে,
যে ও আহনাফের মানে আমাদের এলাকার আহনাফের সিনিয়র ভাই, সিনিয়র বড় ভাই, ওকে ফোন দেয় যে আঙ্কেল আহনাফের কোনো খোঁজ পাইছেন? তো বলতেছে যে না। বলতেছে আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটালে চলে যান, আহনাফ ওখানেই আছে। তো আবার জিজ্ঞেস করে যে কি হয়েছে আহনাফের? তো বলতেছে আঙ্কেল ওখানে গেলেই বুঝতে পারবেন। ওখানে যাওয়ার পরে তো ওরকে কেউ চিনতে পারতেছে না, এই নামের কেউই তো লিস্টে নাই। ইমার্জেন্সিতে খোঁজ করি, ইমার্জেন্সিতেও নাই। তো এর মধ্যে আবার আহনাফের এক বান্ধবী আমাকে ফোন দেয় যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছে? তো আমি বললাম যে ও তো হচ্ছে ওর কলেজের ফুটবল ক্লাবের জার্সি পরে গেছে। তখন ও খুব জোরে একটা চিৎকার দিয়ে কান্না করতে থাকে। থেকে একটা ছেলে বলতেছে যে আন্টি আপনারা এখানে পাবেন না, আপনারা দ্রুত সরাদি চলে যান, ওখান থেকে বডি পাঠিয়ে দেওয়া। নাহলে পাবেন না, আমাদের বলেছে আধা ঘন্টার মধ্যে না গেলে আপনারা বডিও পাবেন না। যখন ও তো তখন সেন্সলেস প্রায় অবস্থা। যখন আমরা যাওয়ার পরে তখন ওই যে মর্গেজের দায়িত্বে যে থাকেন, কি নামটা আমার কাছে লেখা আছে, ভুলে গেছি। তো সে বলতেছে কয় কি 10,000 টাকা লাগবে। তো আমার ওর যে বড় বোন ও চিল্লাচ্ছে কেন 10,000 টাকা দেবো, আমার ছেলে মারা গেছে, আপনার কোনো ট্রিটমেন্ট করছেন না, কিছু খাওয়াইছেন না, ওরে বেডে রাখছেন, কেন আপনারা টাকা দেবো আমরা কেন? বলে না এটা টাকা দিতে হবে, নাহলে বডি পাবেন না। সে তারা আমাকে দেখাইতে চান আমাদের বডি, দিবি তো দূরের কথা। তারপরে নিয়ে ওর বোন যখন অনেক চিল্লাপাল্লা করলো, ততক্ষণে তো আমি অনেক টেবিল বানাচ্ছি, আমার ছেলেকে আমি নিয়ে যাবো এখান থেকে। তারপরে কে একজন আমার এক সুমন্দি লাস্টে 5,000 টাকা চাইতে, লাস্টে 3,000 টাকা দিয়ে আমার এক সুমন্দি তারপরে বডি আমাদেরকে হ্যান্ড ওভার করছে। এবং এই পর্যন্ত মিরপুরে আমার জানা মতে যারা সেই দিন ছিল 4 আগস্টে যারা ছিল, পুলিশ কর্মকর্তা বলেন, তারপরে হচ্ছে ছাত্রলীগের, আওয়ামী লীগের যারাই কর্মকর্তা ছিল, যারাই এই কাজগুলা করছে, তাদের একজনকেও এখন পর্যন্ত ধরা হয়নি। আমাদের চোখের সামনে অনেকেই ঘুরে বেড়াচ্ছে, এদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। এবং আমরা অনেকেই আছি যে দেখা গেছে মামলা করতে যাচ্ছি, পুলিশ আমাদের মামলাও নিচ্ছে না, এমনও অনেক পরিবার আছে। বর্তমান সরকার যিনি আছেন তার কাছে আমাদের অনুরোধ যে তারা মানে দ্রুত এটার তদন্ত করুক এবং দ্রুত আসামিদেরকে ধরা হোক। 24-এর যে গণঅভ্যুত্থানে যে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তাদেরকে যেন মানুষ মনে রাখতে পারে, এরকম কিছু করার জন্য পরবর্তী প্রজন্ম জানে তারা এটা মনে রাখতে পারে, যাতে এদেরকে ভুলে না যায় কেউ। 4 আগস্ট যখন আমার ছেলে গুলিবিদ্ধ হয়, তখন ওইখানে যারা আন্দোলনকারী ছিল 4টা বাচ্চা, 4টা ছেলের কাছে মানে আমার একজন মা হিসাবে মানে আবদার, অনুরোধ যেটাই বলেন না কেন, আমি ওই 4টা ছেলের কাছে বলতেছি একজন মায়ের আকুতি হিসাবে যে ওরা যদি আমার ভিডিওটা দেখে থাকে, শুনে থাকে, জেনে থাকে, বা ওদের দ্বারা ওদের সাথে যারা আরও ছিল তারা যদি কেউ পরিচিত থাকে, আমাকে ওদের ঠিকানাটা দেখ, আমি ওদের সাথে যোগাযোগ করব, বা ওরা যদি আমার সাথে একটু যোগাযোগ করে যে আমার ছেলে শেষবারের মতো কি বলতে চেয়েছিল, ও কি আমাকে খুঁজতেছিল নাকি বাঁচার আকুতি করতেছিল, কি করতেছিল, কি বলতেছিল, একটু যদি জানতে পারতাম হয়তো আমার মনটাকে একটু শান্তি দিতে পারতাম। ছেলেগুলার কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, বাবা তোমরা যেখানেই থাকো একটু আমার সাথে দেখা করো, বাবা একটু দেখা করো। তোমরা যদি কোনো ভয়েও থাকো যে তোমাদের আমি বিপদে ফেলাবো, আমি কোনো তোমাদেরকে কারোর সামনে আনবো না বাবা, শুধু আমি তোমার সাথে একটু দেখা করে জানতে চাবো আমার বাচ্চা লাস্টে কি বলছিল।